আমার ছোট ছোট ছাত্রছাত্রীরা যারা ইংরাজি শিখতে চাইছো, তোমাদের রিকোয়েস্টে আমি এই ভিডিওটা তৈরি করছি। ইংরাজি শেখার জন্য প্রথমেই জটিলভাবে ভাববে না, প্রথমে সহজ এবং সরলভাবে ভাবার চেষ্টা করবে। যেমন খুব ছোট ছোট বাক্য তৈরি করার চেষ্টা করবে। কীরকম? আমি যাই, আই গো, আমি করি, আই ডু, আমি সাঁতার কাটি, আই সুইম, আমি দেখি, আই সি, আমি খেলি, আই প্লে, সে খেলে, হি প্লে হবে না, হি প্লেজ। এগুলো আমি আমার আগে ভিডিওতে শিখিয়েছি। যারা ছোট্টরা আছো তারা কীভাবে ইংরাজিতে লিখবে, প্রত্যেক দিন 5টা করে ছোট ছোট বাক্য নিজের মন থেকে তৈরি করবে। বাংলাতে আগে লেখো, তারপরে ইংরাজিতে লিখবে। সঙ্গে সঙ্গে নিজের দাদাকে, বাবাকে বা জ্যাঠা, কাকা যে থাকবে তাকে একটু কারেকশন করে নেবে। বা যদি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানো তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি কারেকশন করে দেবো। প্রথমেই ব্রড, বড় বড় বিগ সেন্টেন্সেস ভাববে না। ইংরাজিতে প্রথমে আসে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। যেমন আই গো টু স্কুল, আই সাবজেক্ট, গো ভার্ব, টু স্কুল অবজেক্ট। কিন্তু বাংলাতে আমি বিদ্যালয়ে যাই, আমি সাবজেক্ট বা কর্তা, বিদ্যালয় অবজেক্ট কর্ম, যাই ভার্ব বা ক্রিয়া। অর্থাৎ ইংরেজিতে যেটা এস ভি ও সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সেটা ইংরাজিতে বাংলাতে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব। মনে রাখবে প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে ভার্ব থাকবেই। ভার্ব যদি না থাকে তাহলে সেন্টেন্সের অর্থ আসবে না, তখন সেন্টেন্সটাই রং। তাহলে ভার্ব ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন এ সেন্টেন্স। একটা বাক্যে ভার্ব সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। ভার্ব দেখে আমরা সহজেই বুঝতে পারবো যে সেই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। যেমন যদি বলি আই গো প্রেজেন্ট টেন্স, আই ওয়েন্ট পাস্ট টেন্স, আই উইল গো ফিউচার টেন্স। ঠিক সেই রকমভাবে সে খেলে, হি প্লেজ প্রেজেন্ট টেন্স, হি প্লেইড পাস্ট টেন্স, হি উইল প্লে ফিউচার টেন্স। ঠিক এইভাবে ছোট্ট ছোট্ট বাক্য করবে। ট্রান্সলেশন এতটা ইম্পর্ট্যান্ট, যখনই ট্রান্সলেশন করতে শিখবে তখন মনটাও চাইবে বারবার বারবার করে শিখতে করতে, মানে এত তোমাকে আগ্রহী তৈরি করবে। এটা ছোট থেকে বড় হওয়ার একটা অন্যতম গুরুত্বপূর্ণ ইংরাজি শেখাদের, যারা ইংরাজি শিখতে চাইছো তাদের কাছে। আমি নিজে ওই ছোট 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 বাক্য করতাম, বাবাকে কারেকশন করতে বলতাম। তারপরে বাবা যখন ব্যস্ত হয়ে পড়তো তখন বা বাবাকে পেতাম না, তখন ইংরাজি স্কুলের ইংলিশ স্যারকে দেখাতাম, কোনো ভুল ভ্রান্তি হলে তাকে কারেকশন করাতাম। তারপরে যখন উঁচু ক্লাসে যখন টিচার নিয়েছিলাম, যদিও আমি টিচার নিয়েছিলাম, সেই টিচারকে রিকোয়েস্ট করে, স্যার আমার বাবার আর্থিক অবস্থা খারাপ, আমি মাইনে দিতে পারবো না, স্যার আমাকে বিনা পয়সাতে পড়াতেন। তাহলে এইভাবে বড় হয়েছি। সুতরাং তোমরাও এইভাবে শেখার যে আগ্রহটা বজায় রাখো। নিজে যদি শিখতে চাও তাহলে তোমাকে কেউ বাধা দিতে পারবে না, তুমি শিখতে পারবেই। আবার দেখো, যদি এরকম বলো আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি, তাহলে পাস্টে হবে আই ওয়াজ গোয়িং। আবার ফিউচারে হবে
আই উইল বি গোয়িং। তাহলে টেন্স ওয়াইজ চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথমে প্রেজেন্ট টেন্সটাই ভালোভাবে শেখো, প্রেজেন্ট টেন্সটাই আস্তে আস্তে শিখবে, তারপরে আমার আগের ভিডিওতে পেয়ে যাবে। তারপরে হ্যাভ বা হ্যাজের ব্যবহার, আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, সি হ্যাজ, হি হ্যাজ। অর্থাৎ সিঙ্গুলার হলে হ্যাজ হবে, এক বচন হলে হ্যাজ হবে, বহু বচন বা প্লুরাল হলে হ্যাভ হবে। যেমন দে হ্যাভ, উই হ্যাভ। ব্যতিক্রম আই হ্যাভ, আই এক বচন হয়েও তারপরে হ্যাভ বসছে। তারপরে স্যাল আর উইলে কোথায় ব্যবহার হবে? আই স্যাল, আয়ের পরে শুধু স্যাল হবে, বাকি সব ক্ষেত্রে উইল হবে। উই উইল, সি উইল, হি উইল, দে উইল, ইত্যাদি ইত্যাদি। এবার ওয়াজ আর ওয়্যার কোথায় বসবে? সিঙ্গুলার সাবজেক্ট ওয়াজ, প্লুরাল সাবজেক্ট ওয়্যার। যেমন I was, they were, he was, we were। সিঙ্গুলারে ওয়াজ হবে, প্লুরালে ওয়্যার হবে। আচ্ছা, ডু, আই ডু হবে কিন্তু হি ডাজ হবে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি, সি, ইট, এনি নেম, যে কোনো নাম সিঙ্গুলার হলে, এক বচন হলে তারপরে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। এই ছোট ছোট নিয়মগুলো যখনই শুনবে তখনই একটা নোট বইয়ে আমি যেমন করতাম বা ডায়েরিতে লিখে রাখতাম, সঙ্গে সঙ্গে দুটো করে উদাহরণ। অর্থাৎ নতুন নতুন নিয়ম, অ্যাকচুয়ালি গ্রামার বানাতে হচ্ছে রুলস, প্রচুর রুলস। সেই রুলসগুলো ফলো করতে 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 আমরা ঠিক শিখে যেতে পারবো। সেই রুলসগুলো যেটাতে লেখা আছে, দ্যাট ইজ কল্ড ইংলিশ গ্রামার। এগুলো শিখতে হবে। পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, আমি ভিডিওতে বলেছি, দেখবে। একটা বাক্য তৈরি করার জন্য বিভিন্ন পার্টস অফ স্পিচ লাগে। এবার তার মধ্যে ভার্বও আছে, নাউনও আছে, প্রোনাউনও আছে। আমি এটাও নিয়ে আলোচনা করেছি। একটা সেন্টেন্সের মধ্যেই বিভিন্ন পার্টস অফ স্পিচ কীভাবে থাকতে পারে বা থাকে সেটাও আমি দেখিয়েছি। অর্থাৎ ইংরাজি শেখার জন্য অভ্যাস করতে হবে, ডেলি 1 ঘন্টা করে বা 8 ঘন্টা করে পড়তে হবে। সেই পড়ার মধ্যে আছে রিডিং পড়তে হবে, জোরে রিডিং মানে লাউড রিডিং, সাইলেন্ট রিডিং, তারপরে গ্রামার, ট্রান্সলেশন, তারপরে তুমি স্পিকিং, যদি বলতে চাও তাহলে তোমাকে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে হবে, কিছু কোয়েশ্চেন অ্যান্সার তৈরি করতে হবে। অর্থাৎ কোনো একটা প্যারাগ্রাফ তুমি পড়লে সেই প্যারাগ্রাফ থেকে কোয়েশ্চেন নিজেই করলে, অ্যান্সার নিজেই করলে। যতই প্র্যাকটিসটা থাকবে, ডেলি অফ করলে হবে না, তাহলে শিখতে পারবে। অফ করে দিলে তুমি কিন্তু শিখতে পারবে না। অর্থাৎ একটা অভ্যাসের মধ্যে থাকলে, একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। যত অভ্যাস করবে তত তুমি পারফেকশনের দিকে এগিয়ে যাবে। ভুল হোক, কিন্তু ডেলি আমি 5টা করে ট্রান্সলেশন করব, বাংলা থেকে ইংরাজি লিখব, এটা অভ্যাস রাখতে হবে। যেমন আরও নতুনভাবে শেখা যায়, যেমন তোমার বাড়ি, যে বাড়িতে তুমি থাকছো, বা তোমার যেটা রিডিং রুম, সেই রিডিং রুমে তোমার কী কী জিনিস তুমি দেখতে পাচ্ছ, কী কী দেখতে পাচ্ছ? একটা চেয়ার, একটা টেবিল, একটা ফ্যান, লাইট, আলমারি, বুকস, ব্যাগ, পেন, ইরেজার, লাইট, ওয়াল, উইন্ডো, ডোর। এই ওয়ার্ডগুলো একটা খাতায় বাঁ দিকে শুধু ওয়ার্ডগুলো নিচে 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 লিখে যাও। তারপরে এক একটা ওয়ার্ড ধরে ধরে ট্রান্সলেশন করো বা মেক সেন্টেন্স করো। তাহলে দেখবে কত সেন্টেন্স তুমি শিখে নিতে পারছো। অর্থাৎ খেলার ছলে ইংরাজি শেখা, একঘেয়েমি লাগবে না, কিন্তু তোমার শেখাটাও হয়ে যাবে। আবার বাড়ি থেকে বেরিয়ে
তোমার একটা রুমের কথা বললাম, এবার দ্বিতীয় রুম বা তোমার বাগান, কী কী গাছ আছে, তুমি ধরো কোনো একটা গাছের নাম পাচ্ছ না, সঙ্গে সঙ্গে ডিকশনারি কনসাল্ট করো, বাংলা থেকে ইংরাজি বা ইংরাজি থেকে বাংলা, বা অনেক অ্যাপসও আছে ডিকশনারি থেকে তুমি দেখে নিলে গিয়ে, সেগুলো লিখে সেগুলো ট্রান্সলেশন করছো। তাহলে যত তুমি নিজেকে অ্যানালিসিস করবে, কীভাবে আমি শিখবো, এই করলে শিখতে পারা যায়, ওই করলে, তত শিখতে পারবে। আবার যখন বাইরে বেরোচ্ছো তখন রোড, স্কাই, ওয়াটার, এয়ার, ট্রি, বার্ড, কাউ, গোট, পন্ড, ফিশ, তাহলে এই যখন বাড়ির বাইরে বেরোচ্ছি তখন এই জিনিসগুলো দেখতে পাচ্ছি, তাহলে এইগুলো দিয়ে এক একটা মেক সেন্টেন্স করে তাহলে কত শিখে যাবে। প্রত্যেকদিন একবার করে উল্টে উল্টে দেখো, শিখে যাবে। এবার যখনই দুটো ওয়ার্ড দিয়ে সেন্টেন্স শিখলে, তিনটে ওয়ার্ড দিয়ে সেন্টেন্স শিখলে, তারপরে যেন মনে হবে একটা নেশা হয়ে যাবে। কি এটা ভালো অর্থে নেশাটা কি না, আরও দেখিতে পারি কিনা, আরও দেখিতে পারি কিনা, শিখতে পারি, লিখতে পারি, ভুল হলো বা ঠিক হলো তোমাকে ভাবতে হবে, তুমি লিখেছো, স্যারদের বা যারা গার্জেন আছে দেখাবে, ঠিক হয়ে যাবে। তোমার চলার, এগিয়ে যাওয়ার ফ্লোটা, গতিটা যেন থেমে না যায়, পরপর পরপর তুমি লিখে যাও। তারপরে তোমার ইংলিশ যে টেক্সট বুক আছে, সে টেক্সট বুকে প্রত্যেকটা টেক্সটের পরে গ্রামার পোর্শন আছে, সেগুলো নিজে করার চেষ্টা করো, যেখানে এক্সাম্পল দেওয়া আছে সেগুলো করার চেষ্টা করো। না পারলে গ্রামার বইটা দেখো, সেই বইটা দেখে একবার নয়, দুবার নয়, তিনবার, বারবার বারবার পড়ো। আমরা যে শিখতে পেরেছি, আমরা যে চাকরি বাকরি করছি, কিন্তু এটা একদিনের ফসল নয়, দীর্ঘদিন ধরে সাধনা করে যেতে হবে, তারপরে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। এখন তোমাদের শেখার, জানার বয়স। তুমি যদি কম্পেয়ার করো, ও পড়ছে না আমি কেন পড়বো, ও টিভি দেখছে আমি কেন পড়বো, ও মোবাইল দেখছে, তাহলে রেজাল্টটা পরীক্ষার শেষে বুঝতে পারবে যে কার ভালো হচ্ছে, কার খারাপ হচ্ছে। যে পড়বে তার রেজাল্ট ভালো হবে, শুধু রেজাল্ট নয়, সে সবার কাছে ভালো পারফর্ম করতে পারবে। ক্লাসে যখন টিচাররা জিজ্ঞেস করবে তখন কেউ হাত তুলতে পারবে না, তুমি যদি পড়ো তুমি হাত তুলতে পারবে। আর যারা মোবাইল দেখছে, যারা টিভি দেখছে, তারা কিন্তু নিজেদের ক্ষতি নিজেরা করছে। এখন তুমি যদি মনে করো তুমি তোমার ক্ষতি চাও, তাহলে করো, কিন্তু সময় তোমাকে ছাড়বে না, ঠিক সময় তোমাকে শাস্তি দেবে। তাই নিজের কাজ মন দিয়ে করে যেতে হবে। ছোট ছোট বাক্য লেখো, ছোট ছোট ওয়ার্ড দিয়ে। বাড়ির ভেতরেই কত ওয়ার্ড আছে, 10টা করে ওয়ার্ড প্রত্যেক দিন লিখে তার মেক সেন্টেন্স করো, অনেক শিখে নিতে পারবে। তারপরে ডিকশনারি দেখার চেষ্টা করো, অর্থাৎ যখনই পড়তে ভালো লাগবে না, একটা দুটো করে পাতা উল্টাও ডিকশনারি, দেখবে নতুন নতুন ওয়ার্ড, অর্থাৎ ইংরাজি থেকে বাংলা নতুন নতুন কত ওয়ার্ড তুমি শিখতে পারবে। সেরকম হলে যদি সম্ভব হয় ইংরাজিতে নিউজ শোনো, ইংলিশে নিউজ পেপার যদি বাড়িতে আসে, তাহলে নিউজ পেপার পড়ার চেষ্টা করো, অল্প অল্প করে অভ্যাসটা রাখতে হবে। একটা কথা আছে, স্লো বাট স্টাডি উইন্স দ্য গেম, অর্থাৎ তোমাকে স্টেডিলি বা স্লো মোশনে আস্তে আস্তে এগিয়ে যাও। সেই কচ্ছপ আর খরগোশের যে গল্পটা আছে, তাড়াতাড়ি যাওয়া দরকার, আস্তে আস্তে যাও, থেমে থেমে যাও, কিন্তু যেতে হবে, থেমে গেলে চলবে না। এই ছোটোখাটো বিষয়গুলো মনে রাখতে হবে। যারা ছোট ছোট বাচ্চারা আছো, ইংরাজি লিখতে চাইছো, শিখতে চাইছো, তাদের জন্য আজকে ভিডিওটা তৈরি করলাম। তোমাদের কোন টপিকের উপর হলে ভালো হয় সেগুলো আমাকে কমেন্টে জানাবে। সবার মঙ্গল হোক।